আপনি রান্না করতে পারেন? ডিম ভাজিকে যদি রান্না বলেন তাহলে পারি। শুভ্র কথায় হেসে ফেলল তুলি। খুব মোটা লেন্সের চশমা পরা আমাদের গল্পের নায়ক শুভ্র ভাবছে, তুলি নামের মেয়েটা ওর এই কথায় হাসল কেন? হেসেছি আপনার কথা বলার ধরনে। মুখে হাসি নিয়ে শুভ্রকে চমকে দিয়ে বলল তুলি। আমি খুব ভালো রান্না করতে পারি। আমি বাড়ির মেছো মেয়ে তো, আর বাড়ির মেছো মেয়েরা সব সময় খুব ভালো রাঁধুনি হয়। কেন জানেন? শুভ্র বুঝতে পারছে না অযথা মেয়েটা এত বকবক করছে কেন। তারপর ও ভদ্রতা করে বলল না জানি না। কারণ হলো, বেশিরভাগ বাড়িতে বাড়ির বড় মেয়েরা থাকে মার আদরের কন্যা যাকে মা কোনোদিনও রান্নাঘরে যেতে দেয় না। এরা আবার একটু পড়াশোনায় ও ভালো হয়, অবসর সময়ে গল্পের বই পড়া, গান শোনা এগুলো তাদের কাজ। অন্যদিকে ছোট মেয়েগুলো থাকে এক তো বাবার আদুরে তার উপর প্রচণ্ড জেদি। রান্নাঘর বলে বাড়িতে যে কোনো ঘর আছে তাদের অনেকেরই জানা নেই। এর মাঝে সবচেয়ে অবহেলিত মধ্যমা কন্যা, ওই যে বিয়ের কার্ডে লেখা থাকে না আমাদের মধ্যমা কন্যার সাথে অমুকের বিবাহ, সেই মধ্যমা কন্যায় সবার অগোচরে সেরা রাঁধুনি হয়ে যায়। শুভ্র কুচকানো ভুরু আরেকটু কুচকে জিজ্ঞেস করল এ ধরনের কি কোনো জরিপ হয়েছে? আপনি কি করে জানলেন এত কিছু? আপনি কিন্তু খুব মজা করে কথা বলেন। আপনার সাথে যার বিয়ে হবে তার জীবনটা আর যাই হোক বোরিং হবে না। না কোনো জরিপ হয়নি। অন্যদের ক্ষেত্রে এমন হয় কিনা তাও জানি না, আমি আমার অভিজ্ঞতাটাই বললাম। একবার কি হয়েছে শোনেন। মা হঠাৎ তার গ্রামের বাড়ি চলে গিয়েছে আর ওদিকে বাবা তার অফিসের কয়েকজন কলিগকে দাওয়াত করে বসেছে। বাবা জানতো না মা এমন হুট করে চলে যাবে। হয়তো বাবা এমন হুটহাট মানুষ দাওয়াত দেয় বলেও মা রাগ করে চলে যেতে পারে। এখন ঘটনা হলো বাবা বাড়ি এসে মাকে না দেখে বলল তুলি তুই ওনাদের চাল দেয়, আমি পেছনের গেট দিয়ে যে ঝুনুর বিরিয়ানি নিয়ে আসি। আমি বললাম বাবা ঝুনুর বিরিয়ানি আনা লাগবে না, বাসায় তুলির বিরিয়ানি আছে সেটাই গরম করে দিয়ে দিই। বাবা হাফ ছেড়ে বাঁচলেন। সেদিন তুলির বিরিয়ানি খেয়ে বাবার কলিগরা এত মজা পেয়েছিলেন, শেষে বাবা এসে আমাকে জিজ্ঞেস করলেন, মা তুলির বিরিয়ানির ঠিকানাটা একটু দেয়, আমার কলিগরা অনেক করে চাচ্ছে। দোকানের বিরিয়ানি আনিয়েছি বলে ওনারা কিছুই মনে করেননি, উল্টো তুলির বিরিয়ানি খেয়ে খুব খুশি হয়েছেন। আমি কয়েকটা ছোট ছোট কাগজে লিখলাম তুলির বিরিয়ানি ঘর, নিচে আমাদের ঠিকানা। বাবা ভালো করে না দেখেই কাগজগুলো তার কলিগদের দিয়ে দিলেন। এবার বুঝতে পেরেছেন শুভ্র সাহেব আমি কত অবহেলিত মধ্যমা কন্যা। শুভ্র মনটা খারাপ হয়ে গেল। তুলি মেয়েটাকে ওর একদমই পছন্দ হয়নি, কিন্তু কেমন যেন মায়া লাগছে। মেয়েটার ভেতরে চাপা কষ্ট আছে বলে মনে হচ্ছে। যখন মানুষের ভেতর কথার আগ্নেয়গিরি থাকে তখনই এমন অগ্ন্যুৎপাত হয়। তাও সব সময় না, হঠাৎ কোনো পরিবেশে অচেনা কোনো মানুষের সামনে সে তার কথার লাভা ছড়িয়ে দেয়। শুভ্র আধা ঘন্টা যাবত এই মেয়ের সামনে বসে আছে, তাতেই তার কথা লাভায় শুভ্র মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গিয়েছে। এই মেয়ের সাথে সারা জীবন সংসার করতে গেলে তো শুভ্র পার্মানেন্ট মাইগ্রেন হয়ে যাবে। তারপর এক সময় তীব্র ব্যথায় ব্লেড দিয়ে কপালে আঁচড় কাটতে লাগবে। শুভ্র এক মামার এমন সিরিয়াস মাইগ্রেন পেইন উঠত যে টিকতে না পেরে বেচারা ব্লেড দিয়ে কপাল কাটত। আমি কথা বলে বলে আপনার মাথা ধরিয়ে দিয়েছি তাই না? আসলে হয়েছে কি, আমি কথা বলার তেমন সুযোগ পাই না তো, তাই আমার ভেতরটা কথার ঘুমন্ত আগ্নেয়গিরি হয়ে আছে। মাঝে মাঝে হঠাৎ জেগে উঠে কথার অগ্ন্যুৎপাত হয়ে যায়। আমি রিয়েলি সরি। একটা প্যারাসিটামল খাবেন? আমার ব্যাগে আছে। নাকি টাইগার বাম দিব? টাইগার বাম মাথা ব্যথার জন্য বেস্ট। শুভ্র রীতিমতো খবরে গেল। এই মেয়ের তো অন্তচক্ষু আছে। ওর ছোট চাচা একজন সাইকিয়াট্রিস্ট, অবসর সময় মানব চরিত্রের বিচিত্র দিক নিয়ে গবেষণা করা ওনার হবি। সেই ছোট চাচাই একবার বলেছিলেন, জানিস শুভ্র কিছু মানুষ আছে যাদের অন্তচক্ষু থাকে, যা দিয়ে তারা মানুষের অন্তরের কথা পড়তে পারে। সবারটা পারে না, যাদের অন্তর পরিষ্কার তাদেরটা পারে। এটা একটা গুণ বলতে পারিস, আবার কারো কারো ক্ষেত্রে ভয়াবহ অভিশাপও। ছোট চাচাকে ব্যাপারটা নিয়ে আরো কিছু জিজ্ঞেস করতে হবে। তবে একটা ব্যাপার ভেবে ভালো লাগছে, শুভ্র অন্তরটা এখনো পরিষ্কার না হলে তো এই মেয়ে এভাবে সব পড়তে পারত না। শোনেন শুভ্র সাহেব, আপনাকে একটা কথা বলি। আমি জানি আপনার আমাকে পছন্দ হয়নি, আর এটা জানার জন্য অন্তচক্ষু থাকতে হয় না, এটা এমনিতেই বোঝা যায়। মানে সব
মেয়েরাই বুঝতে পারে যে সামনের ছেলেটা তাকে পছন্দ করেছে কি করেনি। এখন কথা হচ্ছে আপনি বুঝতে পারছেন না, আপনি আমাকে না কিভাবে করবেন তাই তো? আপনার আমাকে না করতে খুব মায়া লাগছে, বাড়িতে সবার অবহেলিত এমন একটা মেয়েকে আপনি না করবেন কি করে? বিশ্বাস করেন, আমি আবারও বলছি আপনার সাথে যে মেয়ের বিয়ে হবে সে খুবই ভাগ্যবতী হবে। কারণ আপনার ভেতরটা মায় ভরা। এখন আপনাকে আমি আসল ঘটনা বলি, আমি একজনকে তীব্রভাবে ভালোবাসি। সেই একজনটা আর কেউ না, আমাদের এই বাড়িতে থাকে আমার মার দুঃসম্পর্কের এক ভাই, দূরের হলেও সম্পর্কে উনি আমার মামা হন। আর আরো বড় সমস্যা হলো আমার মনে হয় আমার সেই মামা আমার না আমার ছোট বোনের প্রেমে তলিয়ে গেছে। একটা ব্যাপার খেয়াল করেছেন, আমি কিন্তু বলিনি হাবুডুবু খাচ্ছে। মানুষ হাবুডুবু খেলে তার একটা বাঁচার সম্ভাবনা থাকে, তলিয়ে গেলে একেবারেই শেষ। আর আমার ব্যাপারটাও তাই, আমিও ওনার প্রেমে তলিয়েই গেছি বলা যায়। আমাদের কারোরই বাঁচার কোনো চান্স নেই। তাই আপনার আর শুধু শুধু কষ্ট পেতে হবে না। আপনি নির্দ্বিধায় না বলে দিতে পারেন। চাইনিজ রেস্টুরেন্ট থেকে বের হতেই শুভ্র বলল, তুলি আপনি কিভাবে যাবেন? আপনি যান, আপনাকে চিন্তা করতে হবে না, আমি একটা রিকশা নিয়ে নিব। শুভ্র ঠিক ওর নামের মতোই সাদা একটা গাড়িতে উঠে চলে গেল। তুলিও বাড়ির দিকে হাঁটা দিল। এখন বাজে 7টা, ঠিকঠাক মতো হাঁটলে 9টার মধ্যে ও বাড়ি পৌঁছে যেতে পারবে। আর ও কয়টায় বাড়ি গেল কি গেল না সেটা নিয়ে মাথা ঘামানোর কেউ নেই বাড়িতে। মা গিয়েছেন উপরের তলায় আন্টির বাসায় আড্ডা দিতে, 10টার আগে আসবেন না। আর বাবা বসার ঘরে বসে দারোয়ান করিম চাচার সাথে দাবা খেলছেন। দাবা খেলার সময় যদি ভূমিকম্প হয় তাতেও বাবার মনোযোগ সরানো যাবে না। আর তাদের কারো মনে হয় মনেও নেই আজ তুলির শুভ্রর সাথে দেখা করার কথা। শুভ্র সম্বন্ধের কথা উপরতলার আন্টি বলেছিলেন। তাই শুধু শুধু আর অটোর টাকাটা খরচ করে কি লাভ, বরং হেঁটে হেঁটে এটা সেটা ভাবতে ভাবতে যাওয়া যাবে। রাত পৌনে 9টার দিকে তুলি যখন বাড়িতে এসে পৌঁছালো ওকে অবাক করে দিয়ে গেটের সামনে থেকে দৌড়ে এসে মা ওকে জড়িয়ে ধরল। বাবা দাবা খেলা থেকে উঠে এসেছেন? কি ব্যাপার, ভূমিকম্পের থেকে ভয়াবহ কিছু হলো না তো? উপরতলার আন্টি বললেন, তুলি তুই কি জাদু করেছিস? মন্ত্রী সাহেবের ছেলে শুভ্র ওর মাকে যে বলেছে ও বিয়ে করলে তোকেই করবে, না হলে আর কাউকে করবে না। হ্যালো, আমি কি শুভ্র সাহেবের সাথে কথা বলতে পারি? জি বলেন। শুভ্র সাহেব, আমি তুলি। কোন তুলি? ও আচ্ছা, তুলির বিরিয়ানি ঘরের তুলি। জি, শুভ্র সাহেব আপনাকে আমার কিছু জরুরি কথা বলার আছে। আপনি কি আমার সাথে একটু দেখা করতে পারবেন? যতক্ষণ আপনি আমাকে শুভ্র সাহেব বলবেন ততক্ষণ পর্যন্ত পারবো না। শুভ্র বললে, চেষ্টা করে দেখতে পারি। শুভ্র, পুরো বাক্যটা বলুন। শুভ্র, আপনি কি আমার সাথে একটু দেখা করতে পারবেন? অবশ্যই, এখন আসবো। না এখন না, বাড়িতে না। আপনি আপনার মোবাইল নম্বরটা বলেন, আমি জায়গা সময় মেসেজ করে দিব। তুলি, আর কতক্ষণ? তোর আন্টি বলেছে তৈরি হয়ে থাকতে তোর জন্য ভালো কিছু ডিজাইনার সালোয়ার কামিজ কিনে দিবে। মন্ত্রী সাহেবের স্ত্রী খুবই স্টাইলিশ মহিলা। ওনাদের বাসার কাজের লোকেরাও নাকি খুব পরিপাটি থাকে। সামনের কয়েকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ছেলে পছন্দ করলেই তো আর সব হয় না। ছেলের বাবা মার পছন্দ করাটাও জরুরি। বিয়ে তো আর দুটো মানুষের মধ্যে হয় না, দুটো পরিবারের মধ্যেও হয়। মা তুমি একটু বকবক বন্ধ করবে? আমাকে যা করতে বলছো তাই তো করছি। কিন্তু তোমার কি মনে হচ্ছে না এরকম অসম সম্পর্ক করাটা ঠিক নয়? বিয়ে যেমন দুই পরিবারের মধ্যে হয় তেমনি পরিবার দুটি বরাবরের হলে ভালো। আকাশ আর পাতালের মধ্যে কি ব্রিজ তৈরি করা যায়? চুপ থাকতো, এত কথা বলিস না। আমরা তো আর ওনাদের জোর করিনি। ওনাদের ছেলে তোকে পছন্দ করেছে আর তারা তাদের ছেলের পছন্দেই খুশি। গত কয়েকদিন ধরে তুলির উপর একরকম অত্যাচার চলছে বলা যায়। মা তুলির খেয়াল করে না বলে এতদিন যে কষ্ট পেত সেটা লাখ গুণ ভালো ছিল মার অতি খেয়াল আর যত্ন থেকে। বিয়ে ঠিক হওয়ার পর থেকেই ওকে এই পর্যন্ত 3বার পার্লারে যেতে হয়েছে আর 5বার শপিংয়ে। খুব সম্ভবত মা তার ডিপিএসটা ভেঙে ফেলেছে। তুলি যতই না করছে কোনো কাজ হচ্ছে না। মা আরও উৎসাহিত হয়ে একের পর এক আইডিয়া বের করে যাচ্ছে। ও আচ্ছা, আরও তো বলা হয়নি বাসার জন্য নতুন সোফা সেট, সারা বাড়ির পর্দা আর একটা চাকা সহ টি টেবিল অর্ডার করা হয়েছে। কিছু বললেই মা বলছেন, মন্ত্রী সাহেব হবে আমাদের বিআই সাহেব, তখন এসব টাকা উঠে আসতে বেশি সময় লাগবে না। আচ্ছা একটু শুনি কি করে উঠে আসবে? তুমি কি তোমার মেয়ের শ্বশুরের কাছে হাত পাতবে?
আরে কি এ বলিস না, তোর মাথার কোনো ঠিক নেই। শোন, গতকালই তো গলির মুখে মোখলেস সাহেব, ওই যে মহুয়ার বাবা তোদের স্কুলে যে পড়তো, উনি আমাকে থামালেন, বলেন কি না, ভাবি শুনলাম আপনি নাকি মন্ত্রী সাহেবের বিয়ে হচ্ছেন। শুনে কি এ আনন্দ হলো। আমার একটা সুপারিশ আছে, আমার আর 6 মাস পর রিটায়ারমেন্ট। ওনাকে বলে যদি আর 2টা বছর চাকরির মেয়াদটা বাড়িয়ে দিতে পারেন, আমি আপনাকে খুশি করে দিব। কি বুঝলি? কিছুই বুঝিনি। খুশি করে দিব হলো কোডওয়ার্ড, মানে মোটা একটা বান্ডিল দিবে আর কি। মা তুমিও না অনেক বোকা, মহুয়ারা দুনিয়ার কিপটা, তোমাকে একটা শাড়ি এনে দিয়ে বলবেন এই যে আপনার খুশি হওয়ার দ্রব্য। যা যা, তুই বেশি বুঝিস না, সেগুলো আমি আগেই কথা বলে ঠিক করে নিব। বিয়ে দুইটা মানুষের জীবনের ব্যাপার, এটা কোনো উদ্দেশ্য হাসিলের জন্য করা কি উচিত বলো? আরে এসবই তো ভাবতাম না যদি শুভ্র তোকে পছন্দ না করত। তোর উপর তলার আন্টি বলল তোকে এক দেখাতেই নাকি শুভ্র হাবুডুবু অবস্থা। হাবুডুবু অবস্থা হলে তো ভালোই, ভাগ্যিস তলিয়ে যায়নি আমার মতো। কি কি বললি? মার কথার উত্তর না দিয়ে বেরিয়ে গেল তুলি। মা বেশি ফালাফালি করছে, থাকুক একটু ধাঁধার মধ্যে। বাসার গেট দিয়ে বের হওয়ার সময় জোরে একটা ধাক্কা খেল জহির মামার সাথে। আহারে আম্মাজান, কত জানি ব্যথা পেয়েছেন। আমারে মাফ কইরা দিয়েন। আমি আপনারে দেখতে পাইনি। আপনাকে না বলেছি আমাকে আম্মাজান বলবেন না। আপনি তো আমার আপন মামা নন। কোনো সম্পর্কেই মামা নন। আমার মাকে বোন বলেন, তাই মামা। ঠিক বলেছি না? জি। যদি আমার মাকে চাচি বলতেন তাহলে আমি আপনার চাচাতো বোন হতাম, আর মামি বললে কি হতাম, বিয়ে, তাই না? বিয়ের সম্পর্ক তো ফাজলামোর সম্পর্ক, হাসি ঠাট্টার সম্পর্ক। এখন থেকে আপনি আমাকে বিয়াই বলবেন। আম্মাজান, আপনি এগুলো কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। বুঝা লাগবে না, আজকের পর থেকে আমাকে শুধু তুলি বলবেন। তু লি। ওকে। জি অবশ্যই। আপনার সমস্যাটা কি বলেন তো? প্রথমবার দেখার পর যেরকম বিরক্ত হচ্ছিলেন, আমি তো ভেবেছিলাম আপনার আমাকে পছন্দ হয়নি। ঠিক ধরেছেন। মানে মানে আসলেই আমার আপনাকে পছন্দ হয়নি। তাহলে আপনার মাকে যে বলেছেন কেন বিয়ে করলে আমাকেই করবেন, অন্য কাউকে করবেন না? এ কথা তো আমি বলিনি। আপনি বলেননি? না সত্যি, আমি এরকম কিছুই বলিনি। তাহলে কি বলছেন? আম্মা জিজ্ঞেস করেছে মেয়ে পছন্দ হয়েছে। আমি বলেছি মেয়ে পছন্দ হয়নি, কিন্তু তাতে সমস্যা নেই, আমি বিয়েতে রাজি আছি। এটা কি ধরনের কথা? পছন্দ না হলে আপনি আমাকে বিয়ে কেন করবেন? ঝামেলা মুক্ত হওয়ার জন্য। আমার যতদিন পর্যন্ত মেয়ে পছন্দ না হবে, আম্মা আমাকে একটার পর একটা মেয়ে দেখাতেই থাকবে। মেয়ে দেখতে দেখতে আমি বদ্ধ উন্মাদ হয়ে গেলে পাবনা পাঠিয়ে আমাকে চিকিৎসা করিয়ে এনে আবার মেয়ে দেখানো শুরু করবে। এই যন্ত্রণা থেকে মুক্তি পাবার জন্য আপনাকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছি। আরেকটা কারণও আছে। কি সে কারণ? আপনি খুব সুন্দর করে মিথ্যা বলেন। আমি একদমই মিথ্যা বলতে পারি না। তাই যারা সুন্দর করে মিথ্যা বলে তাদের ব্যাপারে আমার খুব আগ্রহ। আমাদের বিয়ে হলে দারুণ হবে, তাই না? চরম সত্যবাদী স্বামীর চরম মিথ্যাবাদী বউ। আপনার কেন মনে হলো আমি মিথ্যাবাদী? আমি আগে থেকেই জানতাম আপনারা দুই বোন আর আপনি বড়। আপনার বায়োডাটাতে লেখা ছিল। প্রথম কথাগুলো যেহেতু মিথ্যা, সেহেতু আমি ধরে নিয়েছি আপনার দুঃসম্পর্কের মামার বিষয়টাও বানানো। কোনো কারণে হয়তো আপনি এখন বিয়ে করতে চাচ্ছেন না। তাই কথাগুলো বলেছিলেন যেন আমার আপনার উপর মায়া হয়। আর আমি আপনাকে না করে দেই। আপনি শুধু অসাধারণ মিথ্যাবাদী না, খুব বুদ্ধিমতীও। আমি হ্যাঁ বলাতে আপনি হতভম্ব হয়ে গেছেন, তাই না? কাউকে অবাক করা কিন্তু সহজ কোনো ব্যাপার না, সবার এ ক্ষমতা থাকে না। দেখেন শুভ্র সাহেব, আপনি আপনার আধ্যাত্মিক কথাবার্তা আপনার ভবিষ্যৎ বউয়ের জন্য জমিয়ে রাখেন। আজকে বাড়িতে যে বলবেন আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। বুঝেছেন কি বলেছি? বুঝেছি। জিজ্ঞেস করলেন না কেন বললাম এ কথা? আমি না জিজ্ঞেস করলেও আপনি বলবেন। হ্যাঁ বলবো তো বটেই। 1 নম্বর কারণ, আমি অন্য কথাগুলো মিথ্যা বললেও এটা মিথ্যা বলিনি যে আমি একজনকে তীব্রভাবে ভালোবাসি। আর দ্বিতীয় কারণ হলো আপনাকে আমার একদমই পছন্দ হয়নি। আপনার মধ্যে একটা পণ্ডিত পণ্ডিত ভাব আছে। মেয়েরা পণ্ডিত নয়, বোকা জামাই পছন্দ করে। বুঝেছেন কি বলেছি? জি বুঝেছি। আপনি অনুমতি দিলে আপনাকে আজ বাসার সামনে নামিয়ে দেই। তুলিদের বাসার সামনে এসে শুভ্র সাদা গাড়িটা থামতেই, বাসায় যে না করে দিবেন কিন্তু। বলতে বলতে তুলি নেমে গেল। হ্যালো আম্মা। হ্যাঁ এই মাত্র তুলিকে নামিয়ে দিলাম।
আম্মা, আমার একটা রিকোয়েস্ট রাখবে প্লিজ, বিয়েটা 3 মাস পর না করে একটু তাড়াতাড়ি করা যায় না? তুলির ঘরের পাখাটা খুবই স্লো মোশনে ঘুরছে। শীত, গ্রীষ্ম, বর্ষা ঋতু যাই হোক না কেন পাখা ছাড়াও একদমই ঘুমাতে পারে না। প্রচণ্ড শীতের দুটো লেপ একসাথে নিয়ে হলেও ওর পাখা ছেড়ে ঘুমাতে হবে। কিছুক্ষণ আগে বেশ তাণ্ডব করে ঝড় হয়ে এখন ঝুম বৃষ্টি শুরু হয়েছে। এটাই মৌসুমের প্রথম বৃষ্টি। ঋতুটা বসন্ত হলেও শীত এখনো পুরোপুরি যায়নি। সাধারণত কয়েকদিন টানা ভ্যাপসা গরমের পরে হঠাৎ একদিন অপরাহ্নে প্রবল গর্জনে গ্রীষ্ম তার আগমনীর জানান দেয়, ভয়ঙ্কর সুন্দর কাল বৈশাখীর রূপে। কিন্তু এবারের ঘটনা ভিন্ন। বছরের প্রথম বৃষ্টি শুরু হলো ভোরবেলা থেকে। বৃষ্টির আগে কিছুক্ষণ ঝড়ের তাণ্ডবও চলেছে। সেই শব্দেই ঘুম ভেঙেছে তুলির। এমনিতেই সকালের ঠান্ডাটা বেশি লাগে, তার উপর বৃষ্টি শুরু হওয়াতে ভালো রকম শীত করছে। তুলি ওর লেপটাকে আরো ভালো করে পেঁচিয়ে নিল। ঠান্ডা পরিবেশ সাথে বৃষ্টির শব্দ, এমন আবহাওয়ায় শুয়ে থাকার অন্য রকম মজা। ধীরে ধীরে ঘুরতে থাকা পাখার দিকে তাকিয়ে তুলির মনে পড়ে গেল ঠিক 2 বছর আগের এক চৈত্র মাসের কথা। প্রহর শেষের আলোয় রানা, সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এমনই এক ঝড় বাদলের দিনে ওদের বাসায় এসে হাজির হয়েছিল জহির। মা গিয়েছিল উপরতলার আন্টির সাথে ইন্ডিয়াতে মাসখানেকের জন্য, আর বাবা ছিল অফিসে। বাবা মা বাড়িতে না থাকায় খুব শখ করে ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়েছিল তুলি। দরজায় জোরে ধাক্কানোর শব্দে মেজাজ খারাপ হয়ে গেল। যে এসেছে তার এতটুকু জ্ঞান বুদ্ধি নেই যে কলিং বেল চাপবে। ছাদ থেকে উঁকি মেরে দেখল এক লোক বাক্স পেটরা নিয়ে কাকভিজা হয়ে দাঁড়িয়ে আছে। আর একটু পর পর সজোরে দরজা ধাক্কাচ্ছে। নিচে যে দরজা খুলতেই সামনে দাঁড়ানো মানুষটি কাচুমাচু হয়ে সালাম দিল। আপনি মনে হয় তুলি? জি, আমি সুবর্ণপুর থেকে এসেছি। আপনার নানি বাড়ি। 2 বছর আগে আপনারা গিয়েছিলেন, তখন আপনাকে দেখেছিলাম, তাই চিনতে পেরেছি। কিন্তু আমি আপনাকে চিনতে পারিনি। আপনার বাবা বলেছিলেন ঢাকায় আসলে যেন আপনাদের বাসায় আসি। দেখেন এখন বাবা বাসায় নেই, আর অপরিচিত কাউকে বাসায় ঢুকতে দিতে পারবো না। আমি অপরিচিত না, সুবর্ণপুরের মানুষ। আপনার কাছে পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড আছে যেখানে লেখা আছে আপনি সুবর্ণপুরের মানুষ? জি না। তাহলে আমার কিছুই করার নেই। আপনি বরং আপাতত অন্য কোথাও যান, সন্ধ্যার পর বা কালকে সকালে আসলে বাবাকে পাবেন বলেই দরজা বন্ধ করে দিয়েছিল তুলি। ঢাকা শহরে ওনার আর যাওয়ার জায়গা ছিল না, সেই কাকভিজা অবস্থাতেই দাঁড়িয়ে ছিলেন তুলির বাবা ফেরা পর্যন্ত। ততক্ষণে বেচারার কাঁপুনি দিয়ে জ্বর চলে এসেছে। বাবা অফিস থেকে এসে ওনাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তুলির উপর খুব রাগ করে বললেন, তুলি তাড়াতাড়ি ওকে গেস্ট রুমটা দেখিয়ে দেয় আর কিছু খাবারের ব্যবস্থা কর। খাবারের ট্রেটা নিয়ে রুমে যেয়ে দেখে উনি বিছানার চাদর মুড়ি দিয়ে বসে কাঁপছেন। কি রেখে কি করবে তুলির মাথায় আসছিল না। বাবাকে ডাকতে যেয়ে দেখে বাবা খবরের কাগজ হাতে নিয়ে বসে বসে ঘুমিয়ে পড়েছে। তুলির খুব অনুশোচনা হচ্ছিল। ওনাকে ধরে বসিয়ে জ্বরের ওষুধ দিল, কিন্তু ওষুধ দেওয়ার পরও জ্বর নামছিল না। সারা রাত মাথার কাছে বসে জলপট্টি দিল। সেদিন থেকে টানা 17 দিন এমনই চলল। এর মধ্যে বাবা ডাক্তার এনে দেখিয়েছেন। রক্ত পরীক্ষা করে দেখে টাইফয়েড। অনুশোচনা থেকে হয়তো লোকটার দিন রাত সেবা করেছে তুলি। 18 দিনের দিন জ্বর ছেড়ে দিল। কদিন জহির শুধু একটা কথাই বলেছে, তুলি, আপনি আমাকে চিরঋণী করে ফেলছেন। উনি যখন সুস্থ হয়ে গেলেন তখন ও তুলির মন চাইতো ওনার ঘরে যেতে, ওনার কপালে হাত দিয়ে দেখতে, আবার জ্বর চলে আসেনি তো। কেমন যেন অস্থিরতা শুরু হয়ে গেল। কিন্তু ওই মানুষটা বুঝতে পারলেন না কোনোদিন। ঋণ শোধ করার কোনো চেষ্টাই করলেন না আর। মাঝখান থেকে হঠাৎ একদিন বলে বসলেন, তুলি, আমি আপনাকে এখন থেকে আম্মাজান বলে ডাকব। সম্পর্কে তো আমি আপনার মামা হই। তুলির মনে হয় উনি ভালো করেই বুঝতে পেরেছেন তুলির অবস্থা, আর তাই ওকে ঠেকানোর জন্য এই ট্রিকটা করেছেন। আপা, আপা, দরজা খোলো। খুবই বিরক্ত হয়ে উঠে দরজা খুলল তুলি। কি হয়েছে, সকাল সকাল চেঁচাচ্ছিস কেন? তুলির ছোট বোন তোয়া। স্বভাবে ওরা 2 বোন, উত্তর মেরু আর দক্ষিণ মেরু। তুলির ধারণা তোয়াও জহির মামাকে পাগলের মতো ভালোবাসে। কিন্তু তোয়া খুব চালাক, তো এমন ভাব দেখায় যে ও জহির মামাকে একদমই পছন্দ করে না। শোন আপা, তুমি বয়সে আমার থেকে বড় হতে পারো, কিন্তু মাঝে মাঝে তুমি এমন কিছু করে বসো মনে হয় তুমি একেবারে বাচ্চা মেয়ে। আমি আবার কি করলাম?
তুমি তোমার হবু বরকে বলেছ কেন যে তুমি জহির মামার প্রেমে তলিয়ে গিয়েছ আর উনি আমার প্রেমে তলিয়ে গেছেন? তুলির মেজাজটা খারাপ হয়ে গেল। এই শুভ্র ছেলেটা তো সুবিধার না, এই কথা আবার বলতে গেল কেন? এটা কি সবাইকে বলার মতো কথা? মনে হয় বিয়ে ভেঙে দেওয়ার জন্য বলেছে। কি কথা বলছো না কেন? নিজেরটা বলেছ ভালো কথা, আমার ব্যাপারে না জেনে কথা বললে কেন? তার মানে তুই ওনার প্রেমে তলিয়ে যাসনি? না, মোটেই না। তোমার জন্য মা ওনাকে এই সকাল বেলা ঝড় বৃষ্টির মধ্যে বাসা থেকে বের করে দিল। কথাটা শুনেই তুলির বুকটা ছাত করে উঠল। আহারে, বৃষ্টিতে ভিজে না বেচারা আবার আগের মতো অসুস্থ হয়ে যায়। দৌড়ে যেয়ে মাকে ধরল। মা, শুভ্র ওর মাকে মিথ্যা কথা বলে বিয়ে ভেঙে দিয়েছে, আমি এমন কিছুই ওনাকে বলিনি, বিশ্বাস করো। শুভ্র ওর মাকে বলেনি, আমাকে বলেছে, আর এটাও বলেছে তুই যাকে ভালবাসিস না কেন তাতে ওর কোনো সমস্যা নেই। মিথ্যা কথা বলেছে। ওর মিথ্যা কথা শুনে তুমি একটা নিরীহ মানুষকে এই ঝড় বৃষ্টির মধ্যে বের করে দিলে? আমাকে তো জিজ্ঞেস করতে পারতে একবার। এখানে জিজ্ঞেস করার কি আছে সে ছেলে কেন মিথ্যা বলবে? তুই না বললে ওর তো জহিরকে তাই জানার কথা নয়। আসলে মা, আমি বিয়েটা করতে চাচ্ছিলাম না তো, তাই বানিয়ে মিথ্যে কথা বলেছি, বিশ্বাস করো প্লিজ। তুমি জহির মামাকে আসতে বলো। ওনার প্রতি আমার বা তো আর অন্য কোনো ফিলিংস নেই, উনি তো আমাকে আম্মাজান বলেন। আর এরকম একটা বোকা মানুষকে আমরা দুই বোনই কেন ভালবাসবো বলো? আমার সেরকমই মনে হয়েছিল। তুই বিয়ে না করার জন্য বানিয়ে বানিয়ে এসব বলেছিস। ওকে, আমি জহিরকে ফোন দিয়ে আসতে বলে দিচ্ছি। ফোন দেওয়ার কিছুক্ষণ পরই জহির মামা চলে এসেছেন। মনে হয় উনি কাছাকাছি কোথাও তুলির মার ফোনের অপেক্ষা করছিলেন। প্রায় অনেকক্ষণ মন্ত্রী সাহেবের স্ত্রীর সাথে কথা বলে এসে উচ্ছ্বসিত হয়ে তুলির মা ঘোষণা দিলেন, শুভ্র তুলিকে এতই পছন্দ করেছে যে ও বিয়েতে আর দেরি করতে চাচ্ছে না। ওরা এই শুক্রবারই আসবে কাবিন করতে। চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই ঘাটে। তখন আমায় নাইবা মনে রাখলে। কট করে ওয়ার্ড্রোবের উপর রাখা পুরনো ক্যাসেট প্লেয়ারের লাল স্টপ বাটনটা চেপে গানটা বন্ধ করে দিল তোয়া। আজ সকাল থেকেই বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে তুলি। আর এই একটা গানই বারবার শুনছে। তোয়ার আচরণে রেগে গেল তুলি। এই তুই অনুমতি না নিয়ে আমার গান বন্ধ করলি কেন? এই নাও। একটা ছোট ডায়েরি ধরিয়ে দিল তোয়া তুলিকে। কি এটা? হিসাব? মানে লেনাদেনা চুকিয়ে দিতে হবে না। আজ সন্ধ্যার পর তুমি হবে কোটিপতির বউ। তখন কি তোমার এসব মনে থাকবে? দেখো, হিসাব লেখা আছে, আমি তোমার কাছে পুরো 735 টাকা 75 পয়সা পাই। কবে কেন নিয়েছ, কত দিয়েছ, কত বাকি, সব লেখা আছে, পড়ে দেখো। তুলির মাঝে মাঝে বিশ্বাসই হয় না তোয়া তুলির আপন বোন। তোয়ার সব কাজ গোছানো আর তুলির সব এলোমেলো। ডায়েরির দিকে তাকিয়ে নিজের স্বাক্ষরও দেখতে পেল তুলি। 3 বছর আগের একটা তারিখ, টাকা দেওয়ার সময় তোয়া তুলির স্বাক্ষরও নিয়েছিল। আশ্চর্য! কি রে, এতদিনের পুরনো হিসাব সুদে আসলে তো আরো বেশি হবার কথা। আমি সুদ কেন নিব? সুদ তো হারাম। ড্রেসিং টেবিলের উপর আমার ব্যাগে কিছু টাকা আছে, পুরোটাই নিয়ে নেয়। না, আমি যা পাই তাই নিব। কি রে তো, আমি চলে যাব, তোর কষ্ট হচ্ছে না? হচ্ছে, আবার হচ্ছেও না। মানে কি? তোমার বিয়ে না হলে তো আমি বিয়ে করতে পারছি না। তোর বিয়ে করাটা কি খুব জরুরি? কেন? বলা যাবে না? এটা গোপন কথা। সব গোপন কথা সবাইকে বলা যায় না, আর তোমার মতো বোকা মেয়েদের তো একদমই বলা যায় না। হঠাৎ তোকে খুব বড় বড় লাগছে, মনে হচ্ছে একটা কিশোরী মেয়ে নয়, বরং একটি পূর্ণ বয়স্ক যুবতী মেয়ের সাথে কথা বলছে তুলি। তোর সাথে কথা বলার পর থেকে তুলির খুব ভয় হচ্ছে, ও আর বিছানায় থাকতে পারল না। তোয়া বানিয়ে কথা বলার মেয়ে নয়। ঘটনা কি কে জানে? খুব বড় কোনো বিপদে না পড়ে যায় মেয়েটা। তুলি ওর জীবনে একটা ব্যাপার খেয়াল করেছে। ওর বান্ধবীদের মধ্যে যারা বোকা শোকা তাদের জীবনটা সহজ কি করে যেন তাদের ভালো বিয়ে হয়ে যায়, আর যারা বুদ্ধিমতী তাদেরই দুনিয়ার ঝামেলা। তোর বেশি বুদ্ধি না ওকে আবার কোনো বড় ঝামেলায় ফেলে দেয়। বাড়ির সামনের উঠোনে লাল সাদা কাপড়ের প্যান্ডেল টানানো হচ্ছে। দুপুরের পর থেকেই বাড়িতে আত্মীয় স্বজন আসা শুরু করলো। ঢাকায় যারা ছিল তারা তো আসলোই। ময়মনসিংহ থেকে তুলির বড় মামাও চলে আসলেন। বড় মামা আসাতে একটা সুবিধা হলো, উনি পরিবারে কোনো বিয়ে শাদী হলে বা কেউ মারা গেলে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। যাক, বাঁচা গেল, এখন আর কোনো চিন্তা নেই। তোর বড় মামা এসে গেছেন, দেখবি সব ঠিকঠাক মতো হয়ে যাবে। শোন তুলি, তোর উপরতলার আন্টি বলে রেখেছেন ঠিক 3টায় পার্লারে যেতে হবে, না হলে দেরি হয়ে যাবে।
তুলি মাকে হ্যাঁ না কিছুই বলল না, কিন্তু ও ঠিক করেছে ও পার্লারে যাবে না, ঘরেই সাজবে। দুপুরের দিকে মন্ত্রী সাহেবের বাড়ি থেকে বিয়ের তত্ত্ব এলো। সেই জিনিস দেখে মিরপুরের ছোট ফুপু খুব রাগ করে বসে আছেন, বাকি আত্মীয় স্বজনরাও খুব অবাক। সবাই কানা ঘুষা করছে, এত বড় লোকের ছেলের বিয়ের তত্ত্ব এমন ফকিরনির মতো কেন? তাদের ড্রাইভারকে দিয়ে দায়সারা গোছের একটা শপিং ব্যাগ পাঠিয়ে দিয়েছেন, যাতে শুধু বিয়ের শাড়ি আর ওড়না, কোনো কসমেটিক্স, গয়না, ব্যাগ, জুতো কিছুই নেই। বিয়ের জিনিস যে সুটকেসে বা ডালাতে দিতে হয় সেটাও মনে হয় ওনারা জানেন না। উপরতলার আন্টি দেখে বললেন, মনে হয় বাকি জিনিস ওনারা সাথে করে নিয়ে আসবেন। ছোট ফুফু গজর গজর করেই চলেছেন। কাউকে না পেয়ে শেষে বাবাকে যে বলছেন, ভাইজান আপনি সারাটা জীবন শুধু ভাবির কথাই শুনলেন, আমরাই আপনার কিছু লাগি সেটা তো বিয়ের পর থেকে আপনি ভুলেই গেছেন। ভাবি লোভ করে আমার এত সুন্দর ভাতিজিটার জীবন নষ্ট করে দিচ্ছে আপনার, সে খেয়াল আছে? আপনাদের জামাই বলল সেই মন্ত্রীর চরিত্র নাকি খুবই খারাপ। যার বাপের চরিত্র এত খারাপ সেই ছেলে আর কি করে ভালো হবে? আপনাদের কত বললাম আমার ননাসের ছেলে অস্ট্রেলিয়া থাকে, কি ভদ্র মার্জিত, তার উপর নিজেদের বাড়ির ছেলে। আপনারা রাজি হলেন না। আমার ননাস ভাবিকে কত রিকোয়েস্ট করলো। সেই ঘটনার পর থেকে আমার শ্বশুর বাড়ির মানুষের সাথে আমার সম্পর্কও খারাপ হয়ে গেল। বাবা চুপ হয়ে শুনছেন আর মাথা ঝাঁকাচ্ছেন। তার বড় আদরের ছোট বোন নাইমা নামের মতো জন্মের একদিনের মাথায় ছোট তুলতুলে বিড়াল ছানার মতো মেয়েটাকে রেখে পরপারে চলে গেলেন মা। তখন জামান সাহেবের বয়স 15 বছর, 6 ভাই বোনের মধ্যে উনি সবার বড়। মার মৃত্যুর পর ওনাদের বাবার অবস্থা পাগল প্রায়। স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসতেন উনি। এক হিসাবে জামান সাহেবই নাইমার মা বাবা দুজনের দায়িত্ব পালন করেছেন। নিজের পছন্দ করে বিয়েও দিয়েছেন। কিন্তু তুলির মা দেবর ননদদের একদমই পছন্দ করেন না, তাই সংসারে অশান্তি করার থেকে উনি নিজেই যোগাযোগ কমিয়ে দিয়েছেন ভাই বোনদের সাথে। আজ বৃষ্টির যেন কোনো থামাথামি নেই। তুলিদের ছোট বাসা সবগুলো ঘর মানুষে গিজগিজ করছে। বাইরে বৃষ্টিতে প্যান্ডেল ভিজে চুপচুপে হয়ে গেছে। তুলিদের উঠোনেও এক হাঁটু কাদা পানি। এর মধ্যেই তুলির বাবা সমানে বারান্দায় পায়াচারি করছে আর ঘড়ি দেখছে। বরযাত্রী আসার কথা সন্ধ্যা 7টায়, প্রায় 8:45 বাজতে চলল। এখনো কোনো খবর নেই। এই নিয়ে প্রায় 10 বার তুলির মাকে জিজ্ঞেস করেছেন, কি গো ওরা কই? ফোন দিয়েছিলে? কি বলল? যে কথা হয়েছে রাস্তায় জ্যাম, যে কোনো সময় চলে আসবে। মুখে একথা বললেও ভেতরে ভেতরে উনিও চিন্তায় অস্থির। শুভ্র মা ফোন ধরছে না। উপরতলার মহিলার কাছে উনি আগেই জানতে পারেন শুভ্র বাবা নাকি একদমই রাজি না, এজন্যই বিয়ের তত্ত্বে তেমন কিছু দেয়নি আর বরযাত্রীও অল্প কয়েকজন আসবে। সেটা সমস্যা না, তুলির মার বিশ্বাস তুলির মতো এমন সুন্দর বুদ্ধমতী মেয়ে ছেলের বউ হিসেবে পেলে ঠিকই উনি মেনে নিবেন। কিন্তু শেষ মুহূর্তে শুভ্র বাবা যদি বিয়ে ভেঙে দেন তাহলে? এমনিতেই তুলির চাচা ফুফুরা ওনাকে একদমই পছন্দ করেন না, আজ সবাইকে বড় মুখ করে দাওয়াত দিয়ে এনেছেন। মেয়ের এত বড় ঘরে বিয়ে হচ্ছে বলে, এখন যদি বিয়ে ভেঙে যায় সবাই তো একেবারে ছিছি করবে। আপা তোমাকে তো মনে হচ্ছে এইমাত্র স্বর্গের দেবতাদের নাচ দেখিয়ে টায়ার্ড হয়ে মরতে এসেছো জল পান করতে। কি বলছিস এসব হাবিজাবি কথা? আরে তোমাকে দেখতে একদম অপ্সরাদের মতো লাগছে। অপ্সরারা কি করে? স্বর্গের দেবতাদের নাচ দেখায় না? সেটাই বললাম। তো আর এই মজার মজার কথাগুলো আজকের পর আর শুনতে পাবে না ভাবতেই তুলির চোখ ছলছল করে উঠল। কাঁদছো কেন? আমি চলে গেলে তোর বুঝি কষ্ট হবে না রে তোয়া? হবে তো, তবে আনন্দও হবে। খাটটা এখন পুরোটা আমার। আমি চাইলেই মশারি ছাড়া মশার কামড় খেতে খেতে ঘুমাতে পারবো। প্রচণ্ড শীতেও আমাকে ফ্যানের বাতাস খেতে হবে না। মোমার ভাঙ্গা পুরনো ক্যাসেট প্লেয়ারে ঘ্যানঘ্যানে রবীন্দ্রসঙ্গীত শুনতে হবে না। আমি হিসাব করে দেখেছি আনন্দ থেকে কষ্ট মাইনাস করলে আনন্দই বেশি থাকে। তুলি তোয়াকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। নাইমা ফুপু এসে বলল, থাক থাক আর আদিক্ষেতা করে কাদা লাগবে না, তোর বিয়ে ভেঙে গেছে। বরযাত্রী আসার তো কোনো খবর নেই, আর তোদের মারও ফোন ধরছে না ওরা। বড় ভাবি মুখে কিছু না বললেও আমি ওনার চেহারা দেখে বুঝতে পেরেছি। তুলি কাঁদতে কাঁদতেই আবার হেসে ফেলল। যাক বাঁচা গেল, অবশেষে ওর ট্রিক কাজ করেছে। শুভ্রই বিয়ে ভেঙে দিয়েছে হয়তো। শুনশান রাস্তায় নিভু নিভু আলোতে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল শুভ্র, আচমকা দমকা বাতাস ছুঁড়ে ফেলে দিল ওকে রাস্তার একপাশে। হঠাৎ অন্ধকারে দেখে গেল চারিদিক। শুভ্র চশমাটা ছিটকে পড়ে গেছে।
হাত দিয়ে মাটিতে হাতড়ে হাতড়ে চশমা খুঁজতে লাগলো। কি যেন একটা নরম নরম লাগলো হাতে। হিস হিস শব্দ শুনতে পেল। অন্ধকার চোখে শ্রয় এসেছে ততক্ষণে। ওর চারিদিকে বিষাক্ত সাপ হাজারে হাজারে কিলবিল করছে। তাদের জলজলে চোখের আলোয় শুভ্র ওর মৃত্যুর ছায়া দেখতে পেল। শুভ্র শরীর বেয়ে তীব্র ভয়ের অনুভূতি উথলে উঠল। না, এই অনুভূতি কিছুতেই মস্তিষ্কে পৌঁছাতে দেয়া যাবে না। এই ভয়ের খবর মস্তিষ্ক পেলেই পুরো শরীর অসাড় হয়ে যাবে। তার আগেই ওকে কিছু একটা করতে হবে। বাঁচার একটা শেষ চেষ্টা। ঠিক তখনই কেউ একজন ওর দিকে হাত বাড়িয়ে দিল। শুভ্র ঝাপসা চোখে দেখতে পাচ্ছে নাকি। একটা চেনা কণ্ঠ বলে উঠল, শুভ্র সাহেব, আপনার চশমা। এখন চিনতে পেরেছে? তুলি। এই মেয়েটাই শুধু ওকে এভাবে ডাকে। চশমাটা নিয়ে পড়তেই চারিদিক দেখতে পেল শুভ্র। কই সাপ টাপ তো কিছুই নেই। তাহলে কি ওর মনের ভুল? মুখ তুলে চাইতেন দেখে তুলি হাসিমুখে দাঁড়িয়ে আছে। তুলির হাসিমুখ দেখে শুভ্র ভয় কেটে গেল। শুভ্র বলল, মিথ্যাবাদী তুলি, তোমার হাতটা বাড়াও, আমাকে উঠতে সাহায্য করো। তুলি হাত বাড়ালো ঠিকই, কিন্তু মুখ ভার করে। আপনি আমাকে মিথ্যাবাদী তুলি বললেন কেন? আর বলবো না। তবে তুমিও আমাকে আর শুভ্র সাহেব বলতে পারবে না। তাহলে কি বলবো? শুধু শুভ্র। শুভ্র শুভ্র। ধর্মর করে বিছানায় উঠে বসল শুভ্র। কিরে, এত বেলা করে ঘুমাচ্ছিস কেন? রাতে ঘুম আসছিল না? তুমি যে আজ বাড়িতে। শুভ্র বাবা সাধারণত কোনো দিনও বাড়িতে থাকেন না। এমনকি শুক্রবারেও না। শুক্রবার উনি উনার সংসদীয় এলাকায় যান জনসাধারণের বিভিন্ন অভিযোগ আবদার শোনার জন্য। সামনের নির্বাচন, তাই উনাকে প্রচুর ব্যস্ত থাকতে হয়। আজ বাবাকে বাড়িতে দেখে একটু চমকে গেল শুভ্র। সব ঠিক আছে বাবা? আজকের দিনে সব ঠিক থাকবে না কেন? আজকে সব অতি উত্তম থাকবে। আজ যে আমার শুভ্র বাবার শুভ বিবাহ দিবস। শুভ্র ভুলেই গিয়েছিল আজ শুক্রবার। আজ সন্ধ্যায় তুলিদের বাসায় যাওয়ার কথা। তুলিকে নিয়ে দেখা স্বপ্নটার কথা মনে পড়ে গেল। ছোট চাচাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে হবে এরকম একটা স্বপ্ন কেন দেখল শুভ্র। বাবা কথা বলেই চলেছেন, শুভ্র হাহু করছে। শুভ্র মার কথা আজ তার অনেক মনে পড়ছে। উনি থাকলে অনেক খুশি হতেন। এক পর্যায়ে বাবার চোখ ছলছল করা শুরু করল। শুভ্র জানে না বাবাকে কি বলে সান্ত্বনা দিবে। 25 বছর আগে মরে যাওয়া মানুষের শোকে কেউ কাঁদলে তাকে কি বলে সান্ত্বনা দেয়া যায় শুভ্র জানা নেই। আর এমনও না, বাবার সাথে ওর কোনো ঘনিষ্ঠ সম্পর্ক, বাবাকে ছোট বেলা থেকে তেমন কাছে পায়নি কখনো। শুভ্র বিছানার পাশে রাখা ওর মার ছবিটা নিয়ে ডুকরে কেঁদে উঠলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য উপমন্ত্রী তোবারক হোসেন চৌধুরী। শুভ্র অপ্রস্তুত হয়ে গেল। ওর ভয়াবহ রকম ইমোশন সমস্যা রয়েছে। কোন পরিস্থিতিতে কার সাথে কেমন আচরণ করতে হবে ও বুঝে উঠতে পারে না। অন্য ছেলেরা হলে হয়তো এতক্ষণে বাবাকে জড়িয়ে ধরত, বাবার সাথে নিজেও কয়েক ফোঁটা চোখের জল ফেলত। কিন্তু শুভ্র সবার মতো না, ওর প্রচণ্ড বিরক্ত লাগছে। বাবার কান্নাটা আসল নামে কি ধরার চেষ্টা করছে। বাবা ছেলে কি নিয়ে আলাপ হচ্ছে। শুভ্র সৎমা রেহানা বেগম এসে ঘরে ঢুকতেই বাবা খুব কৌশলে শুভ্র মার ছবিটা বালিশের তলে গুজে দিলেন। তবে মজার একটা ব্যাপার হলো, শুভ্র বাবার থেকে কোটি গুণ বেশি চালাক হলো শুভ্র সৎমা। অনেকটা তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় অবস্থা। রেহানা বেগম, যাকে ছোটবেলা থেকে শুভ্র আম্মা ডাকে, উনি শিখিয়েছেন আম্মা বলা। উনার মতো বিদুষী মহিলা কমই আছে পৃথিবীতে। আর সত্যি কথা বলতে, নিজের আপন বাবার থেকে সৎমার প্রতি ওর আস্থা বেশি। ছেলের আজ বিয়ে, ছেলেকে ধরে বসে থাকলে হবে। যাও শুভ্র, তুমি হাত মুখ ধুয়ে আগে নাস্তা করে নাও। আপনি একটু আমার সাথে আসেন, দরকার আছে। রেহানা বেগমের বিছানা গয়নার বাক্স দিয়ে ভরা। শুভ্র মার সব গয়না সিন্দুক থেকে বের করা হয়েছে। এগুলো শাহানার গয়না না? জি। সব। বের করেছো কেন? শুভ্র বউকে দেওয়ার জন্য। 2-3 সেট দাও, সব প্রথমেই দিলে পরে তো মেয়ে গয়না নিয়ে ভেগে যাবে। আপনার কি মনে হয় আমি এমন মেয়ের সাথে ছেলের বিয়ে ঠিক করেছি যে গয়না নিয়ে ভেঙে যাবে? এতদিন সংসার করেও আপনি আমাকে চিনতে পারলেন না। না, আসলেই চিনতে পারলাম না। আমি শুভ্র জন্য কত বড় বড় বিয়ের প্রস্তাব আনলাম। মন্ত্রী মেয়ে, জাজের মেয়ে, ক্ষুদ্র ও কুটির শিল্প বোর্ডের চেয়ারম্যানের মেয়ে, তাদের কাউকে শুভ্র পছন্দ হলো না। আর তুমি একটা মেয়ে দেখালে, তাকে ছাড়া ছেলে আর কাউকে বিয়ে করবে না। মেয়ের বাবা রূপালী ব্যাংকের ক্যাশিয়ার। প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলে পরিচয় আমি কি করে দিব? আর কিছুক্ষণ পর বিয়ে, এখন এসব বলে কি লাভ?
শোনেন, আমার কাছে শাহানার গয়না আমানত হিসাবে ছিল, এখন ওর ছেলের বউকে আমি সেই আমানত বুঝিয়ে দিতে চাই। করো তোমার যা মন চায়, তবে আমাকে এ বিয়েতে নিতে পারবে না। মন্ত্রী সাহেব বের হওয়ার পর স্বস্তির শ্বাস নিল রেহানা। বিয়েতে যাবে না? না যাক, বিয়ে জোর করে ভেঙে দিতে বলেনি তাই বেশি। আজ এতদিন পর তার শাহানার গয়নার জন্য দরদ উথলে উঠছে। শাহানার গয়না আরো অনেক ছিল। কদিন পর পর মন্ত্রী মশাই নতুন প্রেমিকা জোগাড় করেন। তারপর হঠাৎ একদিন এসে বলবেন, রেহানা, শাহানার গয়নার সিন্দুকের চাবিটা দাও তো। প্রথম দিকে বুঝতে পারেনি গয়নার সেট নিয়ে উনি করেন কি। যেদিন থেকে বুঝতে পারেন আর কোনোদিনও সিন্দুকের চাবি ওনাকে দেননি। ছোটবেলা থেকেই খুব ভালো ছাত্র ছিল শুভ্র। সারাদিন শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকত। ওর যখন 15 বছর বয়স, সেবার আম্মা খুব ঘটা করে ওর জন্মদিনের আয়োজন করলেন। শুভ্রকে ডেকে বললেন, শুভ্র, ক্লাসে তোমার সব বন্ধুদের দাওয়াত করবে। পরদিন ক্লাসে যাওয়ার পর শুভ্র খেয়াল করল বন্ধুত্ব তো দূরের কথা, ক্লাসের বেশিরভাগ ছেলের নামই ওর জানা নেই। পরবর্তী জীবনে খুব ইচ্ছা থাকলেও আর অন্য ছেলেদের মতো বন্ধুদের দলে ভিড়তে পারেনি কোনোদিন। সেই ছোটবেলার সংকোচ অন্যদের সাথে কথা বলার আর্দ্রতা কিছুতেই দূর করতে পারেনি। গোয়েন্দা গল্প বা সায়েন্স ফিকশন পড়ে বেড়ে ওঠা শুভ্র প্রেমের গল্পের সাথে প্রথম পরিচয় নিমাই ভট্টাচার্যের উপন্যাস মেম সাহেবের মাধ্যমে। তখন থেকেই ও অপেক্ষায় আছে ওর নিজের জীবনের মেম সাহেবের জন্য। তুলির আগে অনেক মেয়ে দেখেছে ও, মার জন্য দেখতে হয়েছে, কিন্তু কোনো মেয়ের সাথেই কথা বলে ভালো লাগেনি। সবাই কেমন যেন কৃত্রিম শিখিয়ে দেয়া মেপে মেপে কথা বলে। একমাত্র তুলিই ছিল বাঁধন ছাড়া, যা মনে আসছে তাই বলছে। ওর এসব উল্টা পাল্টা কথা শুনে শুভ্র ওকে পছন্দ করুক না করুক তাতে কিছু যায় আসে না। তুলির এই স্বভাবটাই শুভ্রকে বেশি মুগ্ধ করেছে। তবু মনে একটু খটকা আছে, আসলেই কি মেয়েটা ওর ওই মামাকে ভালোবাসে? যদি তেমন হয় তাহলে অবশ্যই বিয়ে ভেঙে দিত। সেটা যেহেতু দেয়নি, তাহলে অন্য কথার মতো এই কথাটাও মিথ্যা বলতে পারে। সন্ধ্যার কিছু পরে শুভ্ররা রওনা দিবে, ঠিক তখনই চারিদিকে প্রবল শব্দ করে কাল বৈশাখী ঝড় শুরু হলো। বরযাত্রী বলতে শুভ্র মা আর ওর দুঃসম্পর্কের এক খালা। শুভ্র বাবাকে ওর মা কিছুতেই বিয়েতে যাওয়ার জন্য রাজি করাতে পারেনি। শুভ্র আম্মার ধারণা, একবার বিয়ে করে বউ নিয়ে চলে আসলে শুভ্র বাবা আর না করতে পারবেন না। আর কিছু না হোক, মান সম্মানের ভয়ে চুপ থাকবেন। আর পরে অনুষ্ঠান করে সবাইকে জানানো যাবে। মার এই সিদ্ধান্তের একটাই কারণ, বাবা না চিনলেও মা শুভ্রকে ভালো করেই চেনে। এই ছেলে সহজে কাউকে পছন্দ করে না। আর একবার যখন পছন্দ করেছে, সেই মেয়ের সাথে বিয়ে দিতে না পারলে সারা জীবন আর ওকে বিয়ে করানো যাবে না। চিরাচরিত রীতিতে জামাইরা যে সাজ দেয় সেই সাজ না দিয়ে নর্মাল শার্ট প্যান্ট পরেই বিয়ে করতে রওনা হলো শুভ্র। কেউ যদি কিছু বুঝে যায়, তাই আম্মা রিস্ক নিতে রাজি হয়নি। আপাতত বিয়েটা জানাজানি হোক উনি চাচ্ছেন না। একবার কবুল পড়া হয়ে গেলে আর টেনশন নাই। অবশেষে বর এসেছে। পুরো বাড়িতে একটা হইচই শুরু হয়ে গেল। সবাই খুশি হয়ে বেরিয়ে গেল বর দেখতে। কি যেন সবাই কেন এত খুশি, তুলির তো কষ্টে বুক ফেটে যাচ্ছে আর একই সাথে প্রচণ্ড রাগ হচ্ছে শুভ্র উপর। একলা ঘরে বসে কাঁদতে কাঁদতে প্রতিজ্ঞা করল, তুলি কোনোদিনও শুভ্রকে ভালোবাসবে না, কোনোদিনও না। সাদা শার্ট আর নীল জিন্স পরা শুভ্র যখন গাড়ি থেকে নেমে ভেজা চুপচুপে প্যান্ডেলের নিচে দিয়ে কাদা পানি টপকে বারান্দায় উঠে এলো, তুলিদের বাড়ির সবাই বলেই গেল বর যে বরের পোশাক পরেনি। উল্টো এমন দেবদূতের মতো বর দেখে সবার চোখ ছানা বড়া, এমনকি এতক্ষণ ধরে গোজাগোজ করতে থাকা নাইমা ফুপুও একদম চুপ। বড় মামাই প্রথম খেয়াল করলেন ব্যাপারটা। আরে, নতুন জামাই কি শার্ট প্যান্ট পরে বিয়ে করবে নাকি? তুলির মা আগেই পাঞ্জাবি কিনে রেখেছিলেন মেয়ের জামাইকে দেওয়ার জন্য। সেটাই পরতে দেয়া হলো শুভ্রকে। ঘিয়া রঙের পাঞ্জাবি, মিষ্টির দোকানের ঘিয়ের যে রংটা থাকে ঠিক সেই রঙের, একে চাপা হলুদ রঙও বলা যায়। শুভ্র গায়ের রঙের সাথে একদম মিশে গেছে। কি যে অপূর্ব লাগছে। তোয়া এসে বলল, আপা 735 টাকা আর ফেরত দেয়া লাগবে না। কেন? সকালে না লেনদেন চুকাতে চাচ্ছিলি? এখন অন্যরকম লেনদেন হবে। মানে, তোমাদের ছেলে হলে আমার মেয়ের সাথে বিয়ে দিতে হবে, আর মেয়ে হলে আমার ছেলের সাথে। রাজি থাকলে 735 টাকা মাফ। তোয়ার কথা শুনে তুলি না হেসে পারল না। হাসছ কেন? অমন দেবদূতের সাথে বিয়ে হলে তোমার ছেলে মেয়ে তো সুন্দর হবেই, তাই না? মাত্র 1001 টাকা দেনমোহর ধার্য করে তুলি আর শুভ্র বিয়ে হয়ে গেল। তুলির কবুল পোড়ানোর সময় হুট করে জোরে বাজ পড়ে কারেন্টও চলে গেল।
হঠাৎ দরকারে খুব জরুরি জিনিস যেমন পাওয়া যায় না তেমনি অনেক খুঁজেও মোমবাতি কোথাও পাওয়া গেল না। কাজী সাহেবের তারা আছে সোহাগ কমিউনিটি সেন্টারে যেতে হবে আরেকটা বিয়ে পড়াতে, সেখানে থেকে বারবার ফোন আসছে। জহির মামা খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন সোহাগ এক না সোহাগ দুই। কাজী সাহেব জহির মামার কথায় খুব ক্ষেপে গেলেন, আরে মিয়া সোহাগ কত নম্বর সেটা দিয়ে আপনি কি করবেন? বিয়ের বাড়ি না আছে জেনারেটর না চার্জ লাইট, একটা মোমবাতি আনতে পারতেছেন না আপনারা? বড় মামা জহির মামাকে ইশারায় ঘর থেকে বের হয়ে যেতে বললেন। এক হিসাবে ভালোই হয়েছে, উনি ঘরে থাকলে তুলির জন্য কবুল বলা অসম্ভব হয়ে যেত। অবশেষে তুলির চুপি চুপি সিগারেট খাওয়া বাবা মার ভয় উপেক্ষা করে পকেট থেকে লাইটার বের করে ধরালেন। লাইটারের সেই কাপা কাপা আলোতেই কাপা কাপা হাতে তুলি জীবনের সবচেয়ে বিদঘুটে স্বাক্ষরটা করল। নিজের স্বাক্ষর নিজেই পড়তে পারছে না, মনে হচ্ছে তেলাপোকাকে পায়ে কালি দিয়ে হাঁটানো হয়েছে। তুলি কাজী সাহেবকে জিজ্ঞেস করল, কেটে আবার করি? কাজী সাহেব মনে মনে ভাবছেন, এত দেখি আজব পরিবার, জীবনে প্রথম কোনো কনেকে দেখলাম বিয়ের স্বাক্ষর আবার করতে চায়। মুখে অবশ্য বললেন, না আম্মাজান আর করা লাগবে না। বাজ পরে খুব বড় কোনো ট্রান্সফরমার বাস্ট হয়েছে। বড় মামা বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে জানতে পেরেছেন মাঝরাতের আগে আর কারেন্ট আসবে না। কিছুক্ষণ আগে মোমবাতি পাওয়া যাচ্ছিল না, এখন পুরো ঘরে শুধু মোমবাতি আর মোমবাতি। কোনো এক ফাঁকে বড় মামা জহির মামাকে পাঠিয়ে কয়েক ডজন মোমবাতি আনিয়ে ফেলেছেন। সেই মোমবাতির আলোতে আয়নার ভেতর দিয়ে তুলিকে দেখল শুভ্র। কি জানি হয়তো জহির ঘরে ছিল, এজন্যে কি না তুলি আর চোখ চুলে তাকাতে পারল না। যদি তাকাতো তাহলে শুভ্র দেখতে পেত তুলির দুচোখ জলে ভেসে যাচ্ছে। এতক্ষণ তেমন বুঝতে পারেনি, সব কিছু কেমন ঘোরের মতো মনে হয়েছে। এখন মনে হচ্ছে জহিরকে না দেখে বাকিটা জীবন কি করে কাটাবে তুলি। কয়েকবার ঘট ঘট করে বিকট শব্দে জেনারেটরটা চালু হতেই সারা বাড়ি আলোতে ঝলমল করে উঠল। বাড়িতে যে এত আলোকসজ্জা হয়েছে এই প্রথম দেখল তুলি। ঝলমলের লাল হলুদ আলোর মধ্যে দিয়ে তুলির শুভ্র হাত ধরে রওনা হলো নতুন জীবনের পথে। বাবা যখন শুভ্র হাতে তুলির হাত তুলে দেয় তখন থেকে আর হাত ছাড়েনি শুভ্র। গাড়িতে উঠেও হাত ধরেই বসে আছে। পাশে শুভ্র মা বসা। তুলির লজ্জা করছে, আস্তে করে হাতটা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু শুভ্র আরো শক্ত করে তুলির হাতটা ধরে থাকলো। তুলি পিছনে তাকিয়ে দেখল সবাই দাঁড়িয়ে আছে, মা, বাবা, তোয়া, বড় মামা তুলির চোখ যাকে খুঁজছে এক কোনায় সেই জহির মামাকেও দেখল। মনে হলো ওনার চোখ ঝাপসা হয়ে আছে। খুব চেয়েছিল জহির এমন শক্ত করে ওর হাতটা ধরবে। ভাবতে ভাবতে ওর চোখও আবার ঝাপসা হয়ে উঠল। জীবনের প্রথম প্রেম কেউ কি কখনো ভুলতে পারে? এলিক্সেস ডট। যদি না পারে, কি করে কাটাবে সারাটা জীবন? তাও আবার এমন কারো সাথে যাকে ভালোইবাসে না। আজ শুভ্র বিয়ে। গল্পের এখানেই সমাপ্তি।